আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ র্যাপিড রিভিউ টেস্ট পেপার সলিউশন ক্লাস। তোমাদের সাথে আছি আমি স্টাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর এডমিশন টেস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমার মেধাক্রম ছিল 61তম। তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ইন্টারেক্টিভ র্যাপিড রিভিউ টেস্ট পেপারের সলিউশন ক্লাসে। আমাদের আমাদের বইয়ে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তোমরা পেয়ে যাচ্ছ একটা কিউআর কোড। যে কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ এই সলভ ক্লাসগুলোই। হবে প্রতিটি অধ্যায়ে আমাদের একটা করে কিউআর কোড পেয়ে যাবা। আচ্ছা, আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়, জীবে পরিবহন। তো জীবের পরিবহনের ক্ষেত্রে আমরা কিছু টপিকের প্রশ্ন সলভ করে থাকবো, যেগুলো তোমাদের সাজেশন আকারে বইয়ে দেওয়া হয়েছে, সুপার সাজেশন। তো প্রথম চলে আসি কোশ্চেন সলভের ক্ষেত্রে। প্রশ্ন নাম্বার 1, ঠিক আছে। বলছে প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি থাকে। প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি, এটা আমাদের একটা কমন প্রশ্ন। বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্লাসে এই প্রশ্নগুলো পড়ে আসছি। তো উত্তরটা হচ্ছে 90%, ঘ নাম্বার। আচ্ছা, চলে আসি 2 নম্বর প্রশ্নে। ফ্লুইড অফ লাইফ বলা হয় কাকে? ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয়? পানিকে। ঠিক আছে, ফ্লুইড অফ লাইফ হচ্ছে পানি। এরপরে চলে আসি 3 নম্বর প্রশ্ন। পানির অপর নাম কিন্তু জীবনও বলা হয়, আবার হচ্ছে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এর কারণ হচ্ছে প্রোটোপ্লাজমের শতকরা 90% থাকে হচ্ছে পানি। আচ্ছা, বলছে শুকনো কাঠ পানি শোষণ করে স্ফীত হওয়ার সাথে সম্পর্কিত কোনটি? আমরা জানি যে ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে, দেখি ইমবাইবিশন, ইমবাইবিশন নামে হচ্ছে একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে ইমবাইবিশন পদ্ধতির মাধ্যমে কোনো শুষ্ক বস্তু, যেগুলো হচ্ছে কলয়েড জাতীয়, ঠিক আছে, এরা বাহির থেকে পানি শুষে নেয়। ইমবাইবিশন প্রক্রিয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় কলয়েড ধর্মী পদার্থ পানি শুষে নেয়। পানি শুষে নেয়। আচ্ছা, চলে আসি 4 নম্বর প্রশ্ন। এটা উত্তরটা হবে ইমবাই বিশন। হ্যাঁ, এই যে এই অংশটা হবে না। আচ্ছা, তারপরে আসি বর্ষাকালে ঘরের দরজা আটকানো এবং খোলা কষ্টকর হয় কোনটির কারণে? আমরা তো এটা আমাদের প্রত্যেক জীবনে দেখে আসি। ওখানে শুকনো কাঠ থাকে দরজায় বা জানালায়, এই জন্য সেগুলো পানি শোষণ করার মাধ্যমে বাঁকা হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো প্রশ্ন নাম্বার 5, নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়? ক নম্বর সেলুলোজ, সে হাইড্রোফিলিক। তারপরে কিউটিন, না এরা হাইড্রোফিলিক নয়। হাইড্রোফিলিক মানে কি? প্রশ্ন নম্বর 5, হাইড্রোফিলিক। ফিলিয়া, হ্যাঁ, বা ফিলিক মানে হচ্ছে ভালোবাসা বা আকর্ষণ। তো এই হাইড্রোফিলিক তার মানে পানির, হাইড্রো মানে কি পানি না, পানির প্রতি আকর্ষণ। হাইড্রোফিলিক মানে হচ্ছে পানির প্রতি আকর্ষণ। আচ্ছা, এস্টার্স, জিলাটিন, এরা সবাই হাইড্রোফিলিক, নয় হচ্ছে কিউটিন। সুগন্ধির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়া, এটা কোন ধরনের প্রক্রিয়া? সুগন্ধির চারদিকে বাতাসে ছড়িয়ে ছড়িয়ে পড়া, এটা কোন ধরনের প্রক্রিয়া? উত্তরটা হচ্ছে ভৌত প্রক্রিয়া। মধুতে আঙ্গুর ডুবে রাখলে কি ঘটে? আচ্ছা, বলছে যে মধুর মধ্যে আঙ্গুর ডুবাই রাখবো, ঠিক আছে, তাহলে জিনিসটা কি হবে? এটা হবে হচ্ছে বহি অভিস্রবণ, 7 নম্বরের ক। এরপরে আসো যে মূলরোম দিয়ে শোষিত পানি কোন রসের মাধ্যমে পাতায় পৌঁছে? কোন কোষের মাধ্যমে পাতায় পৌঁছে? আচ্ছা, এটা আমি যেটা মনে রাখতাম, এটার উত্তরটা কি হবে, এটাকে উত্তর বলি। উত্তরটা হচ্ছে
ভেসেল। হ্যাঁ। হুম। উত্তর ভেসেল হবে। আচ্ছা, জাইলেম আর ফ্লোয়েম যদি এই ধরনের মানে অপশন থাকে, তো মনে রাখবা জাইলেমে যায়, ফ্লোয়েমে আসে। ঠিক আছে, আমি এভাবে মনে রাখতাম, জাইলেমে পাতায় যায়, পাতা থেকে ব্যাক করে আসে ফ্লোয়েমের মাধ্যমে। আচ্ছা, মূল দ্বারা উত্তোলিত পানির সর্বশেষ গন্তব্য কোনটি? মূল দ্বারা যে পানিটা উঠে সেটা সর্বশেষ কোথায় যেয়ে পৌঁছায়? উত্তর হচ্ছে মেসোফিল টিস্যু। আচ্ছা, তারপরে দেখো ১০ নম্বর প্রশ্ন। এখানে বলছে যে ওয়াই প্রক্রিয়ার মাধ্যমে এক্স একটা প্রসেস দেখাচ্ছে, ওয়াই একটা প্রসেস দেখাচ্ছে বৈষম্য ভিত্তিক ভেদ্য ঝিল্লি দ্বারা। বৈষম্য ভিত্তিক ঝিল্লি দ্বারা তারপর হচ্ছে পৃথককৃত থাকে। এটা কোন ক্ষেত্রে? উত্তরটা হচ্ছে অভিস্রবণের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রশ্নটা বলছে যে ওয়াই প্রক্রিয়ার মাধ্যমে পোলাও এর গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। না, ওয়াই প্রক্রিয়া হচ্ছে অভিস্রবণ, পোলাওয়ের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। উদ্ভিদে রস উত্তোলন ঘটে, হ্যাঁ রস উত্তোলন ঘটে, দ্রাবক হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। তাহলে উত্তর হচ্ছে কি এক, দুই ও তিন, গ নাম্বার। এক ভুল, দুই ঠিক, তিন ঠিক। তারপর বলছে যে উদ্দীপকের এক্স ও ওয়াই প্রক্রিয়া দুটির ক্ষেত্রে, এক্স এবং ওয়াই প্রক্রিয়া দুটির ক্ষেত্রে প্রথম প্রক্রিয়াটি চোষক টান বজায় রাখে। ঠিক আছে, হ্যাঁ চোষক টান বজায় রাখে। তারপরে বলছে প্রথমটির অভাবে দ্বিতীয়টি কম ঘটবে। হুম, যদি পাতার মাধ্যমে হচ্ছে পানিটা বেশি বের হয়ে না যায়, তাহলে অভিস্রবণ প্রক্রিয়াটাও কম ঘটবে। তারপরে বলছে যে উদ্ভিদ উভয় প্রক্রিয়া পানির শোষণে সাহায্য করে। এটাও ঠিক আছে। তো হচ্ছে ঘ, গ্রীষ্মের দুপুরে প্রান্ত স্কুল থেকে বাসায় ফেরার পথে দেখলো রাস্তার ডিভাইডার এ কিছু গাছ লাগানো আছে। গাছগুলোর পাতা নিস্তেজ এবং প্রচুর ধুলাযুক্ত। আচ্ছা, গাছগুলোতে শর্করা তৈরির কোন উপাদানের অভাব রয়েছে? উত্তরটা কি হবে? পানি। যেহেতু রাস্তার ডিভাইডারের মধ্যে হিসেবে পানি পাচ্ছে না, তাই নিস্তেজ হয়ে গেছে। আচ্ছা, প্রান্তর দেখা জীবগুলো যে রাজ্যের অন্তর্ভুক্ত সেই রাজ্যটি, গাছ সে দেখছে তাই না? গাছ হচ্ছে কোন রাজ্যে? প্লান্টি। প্লান্টি কি করে? পরিবেশকে ঠান্ডা রাখে, ধোঁয়া নিয়ন্ত্রণ করে, মানব সভ্যতা রক্ষা করে। উত্তরটা কি হবে? তিনটেই। ঠিক আছে, এখানে তিনটেই সঠিক। কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? উদ্ভিদের খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হবে। উত্তরটা হচ্ছে ইনহিবিশন হবে না, অভিস্রবণ। হ্যাঁ, অভিস্রবণের মাধ্যমে পাশের কোষে যাবে। তারপর বলছে যে কোষ রস আরোহণ কিসের মাধ্যমে ঘটে? ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন। এর আগে আমরা আরো একটা এই ধরনের প্রশ্ন দেখছি। উত্তরটা কি ছিল? ভেসেল ছিল। আচ্ছা, আম গাছে খনিজ লবণ শোষিত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? কারণ আমার বলছে অভিস্রবণ প্রক্রিয়ায়। ঠিক আছে। তারপরে বলছে যে বিপাকীয় শক্তি খরচের মাধ্যমে, হ্যাঁ বিপাকীয় শক্তি খরচ হয়, এডিপি খরচ হয়। তারপরে হচ্ছে বলছে আয়ন হিসেবে, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে তিনটেই। আসলে আমরা উত্তরে দেখি কোথায় তিনটা অপশন আছে। ঘ নম্বর। তারপর বলছে যে ক্যালোস প্রভাবিত করে কোনটিকে? ক্যালোস কোনটাকে প্রভাবিত করে? উত্তর হচ্ছে খাদ্য চলাচল। এরপরে চলে আসো, বলছে যে কুসস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কি বলে? আমরা জানি যে কুসস্থ পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একসাথে বলা হয় কোষরস। সালোক সংশ্লেষণে উৎপাদিত পদার্থের পরিবহন উদ্ভিদের মানে এই টপিকের আন্ডারে এখন কিছু প্রশ্ন দেখবো। সেটা হচ্ছে উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? উত্তরটা হচ্ছে সিভ নল। পাতায় খাদ্য জমা করে রাখে কোন উদ্ভিদ? পাতার মধ্যে খাদ্যকে জমা করে রাখতে পারে। ঠিক আছে, ঠিক হচ্ছে ঘৃতকুমারী। এর ইংলিশ কি জানো? অ্যালোভেরা।
তারপর হচ্ছে ক্যালোস জমা হয় নিচের কোনটিতে? ক্যালোস জমা হয় স্টিপ প্লেটে। এই স্টিম নলের মাধ্যমে দেখলাম যে প্রস্তুতকৃত খাদ্য কোষের বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়। একটু দাঁড়াও লিখে দিচ্ছি এটা। পাতার থেকে খাদ্য যাবে, এটা হচ্ছে স্টিভ প্লেট বা স্টিভ নল। ঠিক আছে, এই স্টিভ নলের মধ্য দিয়ে যাবে হচ্ছে বাকি কোষে, হ্যাঁ, দেহের বিভিন্ন কোষে। এই যাওয়ার পথে এখানে ভিতরে জমা হয়ে হচ্ছে ক্যালোস, যেই ক্যালোসের কারণে খাবারটা ভালোভাবে পরিবাহিত হতে পারে না। আচ্ছা, তারপরে ২১ নম্বর গেল। ২২ নম্বর, শীতকালে ফ্লোয়েম গুচ্ছে খাদ্য চলাচল বিঘ্নিত হওয়ার কারণ কি? ১ নম্বর বলছে যে সিপ প্লেটে ক্যালস জমে যাওয়া, হ্যাঁ, এই কারণে খাবার কম যেতে পারে। তারপর সঙ্গী কোষে ক্যালস জমে যাওয়া, এটা হতে পারে। সিপ কোষের রন্ধ্র ছোট হয়ে যাওয়া, হ্যাঁ, এটাও ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে খ। তারপরে কোনটির মাধ্যমে উদ্ভিদের সর্বাধিক প্রচ্ছেদন হয়? উত্তরটা হচ্ছে পত্ররন্ধ্র। লেন্টিসেল কোথায় থাকে? লেন্টিসেল কোথায় থাকে আমরা জানি না, কাণ্ডে থাকে। ঠিক আছে, কাণ্ডের বাকলে। তারপর পত্ররন্ধ্রের সাথে যুক্ত কোষ কোনটি? পত্রের রন্ধ্রের সাথে যুক্ত কোষ, এটা হচ্ছে গার্ড সেল। কোনটি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? কোনটি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, প্রশ্ন নম্বর ২৬। তো এর উত্তরটা হচ্ছে সূর্যালোক। তারপরে ২৭ নম্বর, কোন উদ্ভিদের মোট প্রচ্ছদনের কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে সংঘটিত হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে কত ভাগ? উত্তরটা হচ্ছে ৯০ থেকে ৯৫ ভাগ। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কি সৃষ্টি হয়? ২৮ নম্বর ক দেখো, বলছে যে গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধির ক্ষেত্রে কোথায় রন্ধ্রের সৃষ্টি হয়? উত্তর হচ্ছে লেন্টিসেল। প্রচ্ছেদনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কিত? প্রচ্ছেদন হার কখন বাড়বে? পাতার সংখ্যা, আয়তন, এটা লিখে দিচ্ছি। ২৯ নম্বর, প্রচ্ছেদনের হার বাড়বে, হ্যাঁ, প্রচ্ছেদন হার, এটা হচ্ছে সমানুপাতিক। কার কার? প্রচ্ছদন হারটা হচ্ছে সমানুপাতিক। একটা হলো পাতার সংখ্যা, পাতার সংখ্যা বাড়লে প্রচ্ছদন বাড়বে। তারপরে হলো পাতার আয়তন, পাতার সংখ্যা, পাতার আয়তন, আর আরেকটা হচ্ছে অবস্থান। তাহলে আমার এখানে অপশনের মধ্যে আছে পাতার সংখ্যা আছে, হ্যাঁ, পাতার সংখ্যা হবে এখানে উত্তর। আচ্ছা, তারপরে হচ্ছে প্রচ্ছদনের অভ্যন্তরীণ প্রভাবক কি কি? প্রচ্ছদনের অভ্যন্তরীণ প্রভাবক, ১ নম্বর অপশন দেখো পত্ররন্ধ্র, ২ নম্বর পত্ররন্ধ্র ঠিক আছে, হ্যাঁ, ২ নম্বর হচ্ছে পত্রের সংখ্যা, ৩ নম্বর তাপমাত্রা। তাপমাত্রা হবে না, তাহলে উত্তর তাপমাত্রা হচ্ছে প্রভাবক। ঠিক আছে, অভ্যন্তরীণ নয়। তাহলে ১ ও ২ হবে উত্তর, ক নাম্বার। তারপর প্রচ্ছদনকে প্রয়োজনীয় ক্ষতি নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে কার্টিস। কোনটিকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়? আমরা জানি যে কোনটা প্রয়োজনীয় অমঙ্গল, এটা কিন্তু লিখিত জন্য ইম্পর্টেন্ট, যে প্রচ্ছদনকে অপ্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন? তারপরে আসি ৩৩ নম্বর প্রশ্ন, কোন মৌলের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়? রক্তের রং লাল করার পিছনে কে দায়ী? উত্তরটা হচ্ছে আয়রন। শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে থাকে কোন কোষ? শরীরের অবস্থান ভেদে বিভিন্ন জাতীয় কাজ করবে, সেটা হচ্ছে রক্তকোষ। দেহের পানির পরিমাণ বেড়ে গেলে রক্তের ক্ষেত্রে কি ঘটে? প্রশ্ন নম্বর ৩৫। উত্তর দেখো বেশি তরল হয়ে যাবে। ঠিক আছে, পানির পরিমাণ যদি বেশি হয় তাহলে রক্তটা
বেশি লিকুইড হয়ে যাবে, অর্থাৎ ডেনসিটি কমে যাবে। আচ্ছা, মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে কত হাজার শ্বেত রক্তকণিকা থাকে? এই যে এই ধরনের কিছু প্রশ্ন, এগুলো একদমই মুখস্থ প্রশ্ন, এখানে আসলে ব্যাখ্যা করার মতো কিছু নাই। 4 থেকে 10,000। কাদের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা পরিমাণ বেশি? আমরা কি জানি যে কাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি থাকে? উত্তরটা হচ্ছে শিশু। তবে মানবদেহে যে বিভিন্ন অঙ্গগুলো আছে, অঙ্গগুলোর ওজন দেখতে গেলে আমরা দেখব যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষের বেশি। আচ্ছা, মনোসাইট নামক শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে? উত্তরটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তারপর বলছে ভ্রূণ অবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? ভ্রূণ অবস্থায়, ভ্রূণ অবস্থায় হয় হচ্ছে যকৃৎ এবং প্লীহায়। আচ্ছা, এই লোহিত রক্তকণিকা কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। অণুচক্রিকার গড় আয়ু কত? উত্তর হচ্ছে 5 থেকে 10 দিন। কোন রক্তকণিকা হ্যাপারিন নিঃসৃত করে? হ্যাপারিন, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। বেজোফিল, বেজোফিল হচ্ছে হ্যাপারিন নিঃসরণ করে। জীবাণু ভক্ষণ করে নিচের কোন কণিকা? 42 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে নিউট্রোফিল। রক্তের, আচ্ছা আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, একটু বলে রাখি, সেটা হচ্ছে অ্যালার্জিক সারাদান, অ্যালার্জিক সারাদান করে। সারাদান, এটা হচ্ছে ইউসিনোফিলের কাজ, ইওসিনোফিল। আচ্ছা, রক্তের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জাল তৈরি করে তাকে কি বলে? সুতার মতো জাল কখন তৈরি করে? যখন আমাদের শরীরে কোনো একটা জায়গায় ক্ষত তৈরি হয়, তখন সেখানে ফাইব্রিন নামক জাল তৈরি করে, তাই না? ফাইব্রিন জালক। আচ্ছা, এটা কথাই বলছে। তারপরে চলে আসো 44 নম্বর প্রশ্ন, এক্স ও ওয়াই এর গড় আয়ু কতদিন? আচ্ছা, এখানে দেখাচ্ছে, দেখো চিত্রে। হুম, এক্স এবং ওয়াই, এদের, এরা কি? এরা হচ্ছে শ্বেত রক্তকণিকা। এদের গড় আয়ু কতদিন? উত্তর হচ্ছে 1 থেকে 15 দিন। তারপরে বলছে যে উদ্দীপকের এক্স এবং ওয়াই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, করে। তারপরে বলছে যে হিস্টামিন কর্তৃক, হিস্টামিন নিঃসৃত করে অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যান্টিবডি তৈরি করে রোগ জীবাণু ধ্বংস করে। উত্তর হচ্ছে ঘ, তিনটাই। তারপরে চলে আসি 46 নাম্বার। 46-এ আছে হচ্ছে পি এর ক্ষেত্রে, এই যে ফিগারগুলো দেখাচ্ছে। আচ্ছা, এখানে পি কিউ আর 3 ধরনের রক্তকণিকা দেখাচ্ছে। পি নাম্বারের কথা বলছে যে ক, পিটা কি? পিটা হচ্ছে লোহিত রক্তকণিকা বোঝাচ্ছে। তো এরা হচ্ছে নিউক্লিয়াস বিহীন হয়। তারপরে কিউ এবং আর, এরা হচ্ছে কিউ হলো শ্বেত রক্তকণিকা। তো হচ্ছে নির্দিষ্ট আকারবিহীন হলেও আর বিভিন্ন আকারের, আরটা বিভিন্ন আকারের হতে পারে, এটা ঠিক আছে। তারপর হচ্ছে কিউ নিউক্লিয়াস যুক্ত হলেও আর নিউক্লিয়াস বিহীন, আর হচ্ছে অনুচক্রিকা, হ্যাঁ, এদের নিউক্লিয়াস থাকে না। কিউ রক্ত জমাটে জমাটে সাহায্য করে না, শ্বেত রক্তকণিকা রক্ত জমাটে সাহায্য করে না, এটা করে হচ্ছে আর। আর এখানে লিখছে যে আর রোগ জীবাণু ধ্বংস করে, রোগ জীবাণু ধ্বংস করে হচ্ছে কিউ, শ্বেত রক্তকণিকা, এটা ভুল। তাহলে 1 এবং 2 নম্বর উত্তর। মানবদেহে তাপের সমতা রক্ষা করা কোনটির কাজ? 48 নম্বর প্রশ্ন, উত্তর কি? রক্ত। রক্তের কাজ হলো 1 নম্বর বর্জ্য নিষ্কাশন, বর্জ্য পদার্থ নিষ্কাশন, হ্যাঁ এটা সে করে। 2 নম্বর বলছে যে তাপের সমতা রক্ষা করে। 3 নম্বর খাদ্যসার পরিবহন করে। উত্তর হচ্ছে তিনটেই, খ। তারপরে বলছে যে রেসাস ফ্যাক্টর হলো এক ধরনের, রেসাস ফ্যাক্টর, হ্যাঁ, এটা কি? রেসাস ফ্যাক্টর হচ্ছে এক টাইপের এন্টিজেন, যেটা আমাদের রক্তের গ্রুপ পজিটিভ নাকি নেগেটিভ সেটা নির্ধারণ করে। রেসাস ফ্যাক্টর নির্ধারণ করে যে আমাদের রক্তের গ্রুপ পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ এটা নির্ধারণ করে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, কোন গ্রুপের রক্ত সবাইকে দেয়া যায়? 11 নম্বর প্রশ্ন, কোন গ্রুপের রক্ত সবাইকে দেয়া যায়? উত্তরটা হচ্ছে
ও নেগেটিভ। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণীবিভাগ করেন? উত্তরটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। নিচের কোনটি বি রক্ত গ্রুপের অ্যান্টিবডি? আচ্ছা, এখানে বলছে বি রক্তের গ্রুপের অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিবডি হলে উত্তরটা হচ্ছে অপোজিটটা, মানে বি এর ক্ষেত্রে অ্যান্টিবডি এ, আর এ এর ক্ষেত্রে অ্যান্টিবডি বি। আর অ্যান্টিজেন যদি বলতো তাহলে সেমটা হইতো। আচ্ছা, রক্তের এ গ্রুপ শুধুমাত্র কোন কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? এ গ্রহণ করতে পারবে এ এবং ও। তারপরে বলছে যে বি রক্তের গ্রুপ কোন অ্যান্টিবডি থাকে? বিতে অ্যান্টিবডি থাকবে এ, ঠিক আছে, বিতে অ্যান্টিবডি থাকবে হচ্ছে এ। তারপরে বলছে যে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? সর্বজনীন গ্রহীতা হলো এ বি, সে সবার থেকে রক্ত নিতে পারে। তারপরে বলছে যে এ বি ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষের রক্তে কি ধরনের অ্যান্টিবডি থাকে? এ বি, তাই না? তাহলে তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি কি থাকবে? কোনো একটা অ্যান্টিবডিও থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এটা জিরো বা নো অ্যান্টিবডি। তারপরে বলছে যে কোন গ্রুপধারী ব্যক্তিদেরকে সর্বজনীন রক্তদাতা বলা হয়? ও, ঠিক আছে, ও নেগেটিভ হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে, আর ও পজিটিভ হলো সকল পজিটিভ গ্রুপকে রক্ত দিতে পারে। সোহানের রক্তের গ্রুপ ও, সে নিচের কোন গ্রুপের রক্ত নিতে পারবে? সে শুধুমাত্র ও থেকেই নিতে পারবে। চিত্রে এক্স কি নির্দেশ করে? ৬০ নম্বরের প্রশ্নটা দেখো, বলছে চিত্রে এক্স কি নির্দেশ করে? উত্তরটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেখানে বিভিন্ন আকারের নিউক্লিয়াস দেখা যায়। উক্ত প্রদর্শিত উপাদানটি শরীরে রোগ জীবাণু ধ্বংস করে। উত্তরটা ঠিক আছে। তারপরে বলছে যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এটাও ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করে, এটা ভুল। উত্তর হচ্ছে ১ ও ২। আচ্ছা, না, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে। উত্তরটা ১ এবং ৩ হবে। ১ এবং ৩ হবে। আচ্ছা, তারপরে বলছে রাতুল ব্লাড গ্রুপ এ, তামিম বি, সোহাগ এ বি, আর জিসান হচ্ছে ও। সোহাগের রক্তের ক্ষেত্রে কোনটি সঠিক? ঠিক আছে, সোহাগ, তাহলে এর কোনো অ্যান্টিজেন, না অ্যান্টিজেন এবি দুইটাই আছে, অ্যান্টিবডি নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা কি হবে? এ এবং বি অ্যান্টিজেন আছে, গ নম্বর অপশন। সার্বজনীন রক্তদাতা ও গ্রহীতার ধারণা অনুসারে জিসান ও, সে সোহাগকে রক্ত দিতে পারবে, হ্যাঁ ঠিক আছে। তারপর বলছে সোহাগ রাতুলের রক্ত গ্রহণ করতে পারবে। সোহাগ হ্যাঁ রাতুল থেকে পারবে, যেহেতু সে এবি পজিটিভ, সে হচ্ছে সার্বজনীন গ্রহীতা। তামিম জিসানকে রক্ত দিতে পারবে, এটা ভুল। ১ এবং ২ নম্বর অ্যান্সার। সবুর সাহেবের রক্তের গ্রুপ এমন, তিনি সবার থেকে রক্ত গ্রহণ করতে পারেন, তাহলে গ্রুপটা হচ্ছে এ বি। তারপরে বলছে যে উক্ত রক্তের বৈশিষ্ট্য হলো লোহিত রক্তকণিকার পরিমাণ কম। এর সাথে লোহিত রক্তকণিকার পরিমাণ কম বেশি হওয়ার কোনো সম্পর্ক নাই ব্লাড গ্রুপের সাথে। তারপর বলছে যে অ্যান্টিজেন আছে, হ্যাঁ, এ অ্যান্টিজেন আছে, বিও আছে, অ্যান্টিবডি একটাও নাই। উত্তর হচ্ছে ২ ও ৩, গ নাম্বার। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর অন্তর রক্ত দিতে পারবে? ৬৬ নম্বর প্রশ্ন। উত্তরটা হচ্ছে ৪ মাস। কারণ কি, আমাদের লোহিত রক্তকণিকার গড় আয়ু, লোহিত রক্তকণিকার গড় আয়ু ৯০ থেকে ১২০ দিন। তাহলে ৯০ থেকে ১২০ দিন পর পর আমাদের সবগুলো কোষ মরে যায়, তাহলে ১২০ দিন হয়ে গেলে সে আবার রক্ত দিতে পারবে। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডের প্রাচীরে মাঝের স্তর কোনটি? হৃৎপিণ্ডের প্রাচীরের মাঝের স্তর, উত্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এখানে একটু ব্যাখ্যা তোমাদের লিখে দিতে পারলে ভালো হয়। সেটা হচ্ছে ৬৭ নম্বর প্রশ্ন, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম এটা কোন স্তর? এটা হচ্ছে বাইরের স্তর, ঠিক আছে। মানে একটা পাতলা আবরণ আর কি, পেরিকার্ডিয়ামটা হচ্ছে পাতলা আবরণ।
আর মূলত ভিতরের স্তরগুলোর মধ্যে যদি চিন্তা করতে যাওয়া হয় 3টা লেয়ার, তাহলে এপি মানে হচ্ছে বাইরে, মায়ো মাঝে, তারপরে বলছে সেটা এন্ডোকার্ডিয়াম। হুম, এন্ডো মানে হচ্ছে ভিতরের লেয়ার। ঠিক আছে, তাহলে বলছে হৃৎপিণ্ডের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে গ নম্বর, 3 স্তর বিশিষ্ট। হৃৎপিণ্ড যে পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে তার নাম কি? উত্তরটা হচ্ছে, একটু আগে বললাম, পাতলা আবরণ। কি নাম? পেরিকার্ডিয়াম। সিস্টোল এর ক্ষেত্রে রক্ত বাম নিলয় থেকে কোন রক্তনালীতে প্রবেশ করে? সিস্টোলের ক্ষেত্রে মহাধমনীতে প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে 1 নম্বর ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, নিম্ন মহাশিরা। উত্তরটা কি কি? একটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, আরেকটা হচ্ছে নিম্ন মহাশিরা। ফুসফুসীয় শিরা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। উত্তরটা 1 ও 3। তারপরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোনটি অতিক্রম করতে পারে? প্রশ্ন নম্বর 72। অক্সিজেন সমৃদ্ধ রক্ত অতিক্রম করতে পারে হচ্ছে বাইকাসপিড ভালভ। কোনটির ভিতর দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে? উত্তরটা হলো ফুসফুসীয় শিরা, এই যে একটু আগে দেখিয়ে দিলাম। আচ্ছা, ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয়ে থাকে? উত্তরটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। টিউনিকা ইন্টারনা কি দিয়ে তৈরি? উত্তর হচ্ছে সরল আবরণী কলা। ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? উত্তর হলো 3 স্তর বিশিষ্ট। টিউনিকা মিডিয়া কোনটির সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে বৃত্তাকার অনৈচ্ছিক পেশি। এগুলো কিছু জিনিস একদম মুখস্থ টাইপ, এগুলো তোমাদের মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। টিউনিকা মিডিয়া কি দিয়ে তৈরি? টিউনিকা মিডিয়া নকটিটা একটা দেখে আসলাম। আচ্ছা, বৃত্তাকার অনৈচ্ছিক পেশি। তারপরে বলছে এই যে চিত্রটা দেখাইছে, হ্যাঁ, বলছে চিত্র এ এর ক্ষেত্রে কৈশিক নালী থেকে উৎপন্ন যে কোনো ধরনের রক্তনালী কৈশিক নালী থেকে উৎপন্ন হয়। তারপরে বলছে যে এর প্রাচীর কম স্থিতিস্থাপক, এর নালী একটু চওড়া। তিনটেই হবে। তারপর বলছে সুস্থ মানুষের হৃদস্পন্দনের মান হচ্ছে প্রতি মিনিটে 60 থেকে 100। সাধারণত মানবদেহে রক্তে শতকরা কত ভাগ এলডিএল থাকে? রক্তে শতকরা এলডিএল এর পার্সেন্ট হচ্ছে 70%। একজন মানুষের রক্তে কত মিলিমোল পার লিটার এইচডিএল থাকা ভালো? উত্তর হচ্ছে 1.58। কোলেস্টেরল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়? কোলেস্টেরল উৎপন্ন হয় কোন ধরনের হাইড্রোকার্বন থেকে? উত্তর হচ্ছে কোলেস্টেইন। কোনটিতে ট্রাইগ্লিসারাইড উপস্থিত থাকে? উত্তর হলো প্লাজমা। ভিটামিন ডি সংশ্লেষ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটি রাসায়নিক পরিবর্তন ঘটায়? উত্তর হচ্ছে কোলেস্টেরল। কোন কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন? উত্তর হচ্ছে স্নায়ু কোষ। লিউকেমিয়া রোগে কোনটি হয়? লিউকেমিয়া। ঠিক আছে, লিউকেমিয়া বলা হয় যখন অস্থিমজ্জার মধ্যে ক্যান্সার তৈরি হয়, তাহলে কোষগুলো ঠিকভাবে তৈরি হতে পারে না, কন্ট্রোল হারায় ফেলে। রক্তকোষের ক্যান্সারকে কি বলে? রক্তকোষের ক্যান্সার, উত্তরটা হচ্ছে লিউকেমিয়া। লিউকোমিয়া। আমরা দেখছিলাম না যে যদি হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় তাহলে সেখান থেকে টিউমার হয় এবং টিউমার থেকে ক্যান্সার দেখা দেয়। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কোন রোগটি হয়? উত্তর হচ্ছে লিউকেমিয়া। এই যে আনকন্ট্রোলড ভাবে সেলগুলো বাড়তেই থাকে। আচ্ছা, একদম শেষের পথে চলে আসছি, আর কয়েকটা প্রশ্ন আসছে। তো এরপর দেখো যে হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কি বলে? আমরা জানি যে বুকে যদি ব্যথা হয় তাহলে সেটার নাম হচ্ছে অ্যানজাইনা। ঠিক আছে, এখানে বোর্ডে অ্যানজিনা লিখছিল, তো ওইটাই তোমরা লাগাবা। কোন ধরনের রোগীদের কোনো লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে?
কোন ধরনের রোগীদের ক্ষেত্রে কোনো লক্ষণ থাকবে না, কিন্তু তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ঠিক আছে? এর জন্য কারণ কি হতে পারে? উত্তর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে হার্ট কিডনি ফেল করে, এবং কিডনি ফেল হলে তখন তার কারণে হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, রফিক সাহেব হঠাৎ বুকের মাঝখানে প্রচন্ড ব্যথা অনুভব করে। ব্যথাটি বাঁ দিক থেকে সরে বুকে ছড়িয়ে গেল এবং তিনি অনবরত ঘামতে থাকলেন। রফিক সাহেব কোন রোগে আক্রান্ত হয়েছে? উত্তরটা হচ্ছে করোনারি থ্রোম্বোসিস। রফিক সাহেবের জন্য প্রযোজ্য হবে নিয়মিত ব্যায়াম করা। হ্যাঁ, অবশ্যই হার্টের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে ব্যায়াম করলে সেটা তাকে সহায়তা করবে, দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। আচ্ছা, কাঁচা লবণ গ্রহণ করা। কাঁচা খাদ্য লবণ গ্রহণ করলে তার প্রেশার আরো বেড়ে যাবে এবং হার্টের মধ্যে আরো উল্টা প্রেশার পড়বে। তাহলে এটা তার জন্য ক্ষতিকর দিক। তারপর বলছে শাকসবজি বেশি খাওয়া। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে ১ এবং ৩ নাম্বার। এরপরে কোন অণুজীবের সংক্রমণে বাত জ্বর হয়? ঠিক আছে? বাত জ্বর হওয়ার কারণে দায়ী হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। বাত জ্বরের লক্ষণ হলো ১ নাম্বার হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধা, অণুজীবের সংক্রমণে রক্তনালীর প্রদাহ এবং মধ্যকর্ণের সংক্রামক রোগ। আচ্ছা, হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধার সাথে বাত জ্বরের সম্পর্ক নাই। ২ এবং ৩ অণুজীবের সংক্রমণে শ্বাসনালীর প্রদাহ এবং হচ্ছে মধ্যকর্ণের সংক্রামক রোগ। উত্তরটা হচ্ছে ২ এবং ৩, অপশন নাম্বার গ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে আমি এতক্ষণ ছিলাম এইচ কাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আবার সামনে দেখা হবে অন্য কোনো অধ্যায়ের